তবে আমি আয়কর দিব না, যদি আয়কর দেওয়া লাগে তাহলে বাইক চালানো বন্ধ করে দেবো, বাইক বিক্রি করে দেবো, নয়তো বাইক নিয়ে ফেলে দেবো। কিছু করার নাই ভাই। এই দেশে মানে জন্মগ্রহণ করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা কেন এই দেশে জন্মগ্রহণ করছি আর কেন এই দেশে আমরা বাইক কিনে চালাচ্ছি। এই 50 সিসির জন্য এক বছরে 5,000 টাকা আয়কর দিতে হবে। তো আমরা যে ট্যাক্স দিতেছি, তো ওই ট্যাক্সটার কি কোনো মূল্য নাই? আমরা যে প্রতি 2 বছর পর পর ট্যাক্স টোকেন করতেছি 3200 টাকা, মেবি, হ্যাঁ 3200 টাকা দিয়ে ট্যাক্স টোকেন করতেছি, ওইটার কি কোনো মূল্য নাই? সরকারের গদি লড়াতে পারবে, যদি ওদের কোনো বিরুদ্ধে যায় তাহলে ওরা সরকারের গদি লড়াতে পারবে, ওটা মাস্ট বি শিওর। কারণ এই জন্যই মানে সরকার বা প্রশাসনের লোক কোনো কিছু বলতে পারে না অটো রিক্সারে। ইদানিং একটা নিউজে দেখতেছি যে আয়করের বিষয় নিয়ে বাইকের, যেটা নিয়ে এখনও আমি কোনো কথা বলি নাই, বাট কথা বলবো বলতে আমি বের হই নাই ওইভাবে যে কথা বলবো যে আয়করের বিষয় নিয়ে বাইকের সাথে যে জিনিসটা করতে চাইতেছে আয়করের বিষয়টা। আচ্ছা, যে ভিডিওটা শুরু করার আগে, এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি সৌরভ অ্যান্ড ফেসবুক পেজ। সময় বসতেছে 11:13 অলরেডি, এখন দুপুরবেলা বের হয়েছি। তবে আজকে হচ্ছে ফ্রাইডে। এখন বিষয়টা হচ্ছে যে আয়করের বিষয়টা, যে বাইকের আয়কর দিতে হবে এখন থেকে, যতটুকু মানে আগামী বছর থেকে বাইকের আয়কর দিতে হবে। সেটা হচ্ছে যে 110 সিসি পর্যন্ত কোনো বাইকের আয়কর নাই, 111 থেকে 125 পর্যন্ত বাইকের হচ্ছে 2,000 টাকা, আর হচ্ছে কি যে 126 থেকে 165 পর্যন্ত হচ্ছে 5,000 টাকা। তারপরে 165 থেকে যে উপরে যেগুলো আছে, যেমন আমাদের 365 সিসি পর্যন্ত লিমিট আছে, তো ওই পর্যন্ত হচ্ছে 10,000 টাকা আয়কর বাইকের। হয়তো বা সামনের বছর থেকে এটা চালু হবে। তো সেই ক্ষেত্রে মনে হয় না যে বাইক চালানোটা পসিবল, কারণ ভাই আমরা তো প্রতি বছর বাইকের ট্যাক্স দিতেছি, প্রতি বছর বাইকের কাগজপত্র সব কিছু ঠিক রেখে আমরা রাস্তায় বাইক চালাচ্ছি। তো এখন আবার নতুন করে এটা কোন নিয়ম যে বাইকের জন্য আয়কর দিতে হবে? তো আমার এটা হচ্ছে 155 সিসি, যদিও কাগজপত্র হয় 150 সিসি। তো এই 50 সিসির জন্য এক বছরে 5,000 টাকা আয়কর দিতে হবে। তো আমরা যে ট্যাক্স দিতেছি, তো ওই ট্যাক্সটার কি কোনো মূল্য নাই? আমরা যে প্রতি 2 বছর পর পর ট্যাক্স টোকেন করতেছি 3200 টাকা, মেবি, হ্যাঁ 3200 টাকা দিয়ে ট্যাক্স টোকেন করতেছি, ওইটার কি কোনো মূল্য নাই? যেমন অটো রিক্সা, যে ওইগুলো কোনো ট্যাক্স নাই, কোনো কিছু নাই, ওরা কোনো কিছু লাগে না, কাগজপত্র লাগে না, ওরা আইন শৃঙ্খলা কোনো কিছুই মানতেছে না। তো ওদের জন্য সব কিছু মাপ, আমাদের জন্য এই জিনিসটা। বাইকারদের প্রতি এত দৃষ্টি কেন, এই প্রশাসনের এত বাইকারদের প্রতি এত দৃষ্টি কেন, আমি এটাই বুঝতেছিলাম। এখন আমি এই আয়করের বিপক্ষে, কারণ আমি আয়কর দিব না। যদি আয়কর দেওয়া লাগে তাহলে আমি বাইক চালানো বন্ধ করে দেবো, বাইক চালানো বন্ধ করে সাইকেল নিয়ে ঘুরবো। কারণ এই আয়কর দেওয়া আমার দ্বারা সম্ভব না ভাই। একটা বাইক চালাইতে গেলে, একটা বাইক মেনটেন করতে গেলে যে পরিমাণ খরচ, এই যে একজন বাইকার চালায় সেই জানে যে একটা বাইকের মেনটেনেন্স, তারপরে ফুয়েল টুয়েল, এটা মিলে অনেক কষ্টকর হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রেই ধরেন, আমার এই বাইকটাকে, আমার এই একটা বাইকেই যে এটাকে মেনটেন করতে, তারপরে এই ফুয়েল টুয়েল মিলায় সব মিলায় অনেক প্যারা হয়ে যায়। তো ওই হিসাবে আমি মানে কুলাইতে পারতেছি না। এখন প্রতি বছরে যদি 5,000 টাকা আয়কর দিতে হয়, তাহলে এই বাইক চালায় আমার লাভ কি, তাই না? আমরা তো যে দেশ থেকে বাইক কিনতেছি, এটা কিন্তু ডাবল দামে কিনতেছি। যেমন আমার এই বাইকটা মনে হয় ইন্ডিয়াতে মেবি 1.5 লাখ টাকা, তো বাংলাদেশ আমরা কিনতেছি কি যে 2,80,000 টাকা দিয়ে। তো আমাদের এখানে কিন্তু একটা আয়কর বা ব্যাড ট্যাক্স যেটাই হোক, ওইখানে একটা দিতে হইতেছে। তারপরে আবার বাইক চালানোর জন্য ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, এগুলো সব কিছুই হইতেছে। আমরা তো সব আইন মেনেই চলতেছি, তাহলে আবার আমাদের জন্য কেন আয়কর? আর আমাদের 1.5 লাখ টাকার গাড়ির যদি আয়কর 5,000 টাকা হয়, সরি 2 লাখ টাকা, 2.5 লাখ টাকার গাড়ির যদি 5,000 টাকা আয়কর হয়, তো একটা কোটি টাকার গাড়ির প্রাইভেট কারেতে আয়কর কত হওয়া দরকার? যে ওইটা যদি হয় তাহলে তো কোটি টাকার গাড়ি কেউ চালাতে পারবে না। আসলে বাংলাদেশে গাড়ি চালাটা আর বাংলাদেশে জন্মগ্রহণ করাটা, এটাই হচ্ছে আমাদের মূল অপরাধ। এটা হচ্ছে মূল কথা। কারণ আপনি কেন বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, বাংলাদেশে জন্মগ্রহণ করছেন মানে এটা দিতে হবে, মাস্ট বি। যেটা সরকার নির্ধারণ করবে ওটা দিতে হবে। এমনকি ফুয়েলের দাম বাড়ছে 140 টাকা লিটার ফুয়েলের দাম বাড়ছে। তো ওইটা নিয়েও কোনো কিছু মন্তব্য নাই। অনেকে বলতেছে ফুয়েলের দাম কমানোর জন্য। ভাই, যে সময় সংকট ছিল ওই সময় ফুয়েলের দাম বাড়াইছে। তো এই সংকটটা হচ্ছে ফুয়েলের দাম কেন বাড়াইছে? এই সংকটের জন্য, মানে সংকট দেখাইছে ফুয়েলের দাম বাড়ানোর জন্য। এখন ফুয়েলের দাম বাড়ছে, সংকট কমে গেছে। তো এখন ফুয়েলের দাম কমাক। এখন মানে বাংলাদেশে একটা জিনিসের মনে করেন যেটা চালু হয়ে যায়, ওইটা এত সহজে কমে না। যেমন দর দাম বলেন বা যেটাই বলেন, যে জিনিসটা বাংলাদেশে একবার চালু হয়ে যায়, ওইটা আসলে সহজে বাংলাদেশে কমে না।
তো সেই জন্য যে এখন যদি আয়করের জিনিসটাও চালু হয়ে যায় তাহলে এটা কিন্তু কোনো সময় আর স্থগিত হবে না, ওইটা আয়কর থেকেই যাবে। তো আমরা তো মনে করেন যে বাইক চালাচ্ছি, আমরা তো শখে চালাচ্ছি না, আমাদের কর্মজীবন, ঠিক আছে, আমাদের টাইম যাতে লস না হয় সেই জন্য তো আমরা বাইক চালাই, তাই না? যে আমরা একটা কর্মে যাচ্ছি, কাজ করতেছি বা অফিস আদালতে যাচ্ছি, যেটাই হোক, যে অফিসে যাচ্ছে তারা তো বাইক কেন কিনে? যে বাইক কিনে যে অফিসে আমি যাতে তাড়াতাড়ি মুভ করতে পারি, তাড়াতাড়ি মুভিং করতে পারি বা কাজগুলো তাড়াতাড়ি সারতে পারি, সেই জন্যই তো মানুষ একটা বাইক কিনে। তো কোনো মানুষ তো শখে বাইক কিনে না। শখে যারা বাইক কিনে তারা দেখবেন 2-3টা বাইক আছে, কিন্তু আমারটা তো ভাই শখে না। আমি প্রথম কিনছিলাম ঠিক আছে শখে, বাট এখন আমার নিত্যদিন এই বাইকটা দিয়ে কাজ করতে হয়, এই বাইকটা দিয়ে নিত্যদিন কাজ করে খেতে হয়। কিন্তু এই বাইকটা দিয়ে নিত্যদিন কাজ করে খেতে হলে আমার কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হয়, প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। তবে এই বাইকটাও আমার মেনটেন করতে হয়, আমার ফ্যামিলি মেনটেন করতে হয়, তারপরে মানে যাবতীয় যা আছে সব কিছু মেনটেন করতে হয় এই বাইকের উপরে নির্ভরশীল। দেখুন যদি প্রতি বছর এই আয়কর দিতে হয় 5,000 টাকা আবার এক্সট্রা, তাহলে এটার জন্য আমার জন্য জুলুম হয়ে যাচ্ছে না? আমাদের বাইকারদের জন্য জুলুম হয়ে যাচ্ছে না? যারা মনে করেন যে বাইক চালায় তারা মনে হয় অপরাধী, ঠিক আছে? আর অপরাধী বড় কথা না, যে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই হচ্ছে আমাদের অপরাধ। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে অপরাধ করছি, এটাই হচ্ছে বড় কথা। তো আমি এই আয়কর দিব না, আমি আয়করের বিপক্ষে। আর কে কে আয়করের বিপক্ষে এটা আমি জানি না, মোটামুটি ম্যাক্সিমাম বাইকারে দেখলাম যে আয়করের বিপক্ষে, অনেকে আয়কর দিবে না। কারণ এটা ভাই সম্ভব না। এটা কিভাবে সম্ভব ভাই বলেন? যে একটা মানুষ একটা বাইক কিনতেছে, বাইকে কাগজপত্র করতে গেলে আরও মনে করেন 2.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনতেছে, তারপরে কাগজপত্র করতে গেলে 15-20 হাজার নাই, তারপরে মনে করেন ট্যাক্স টোকেন করতে হইতেছে, ড্রাইভিং লাইসেন্স করতে হইতেছে, মানে সব মিলায় মনে করেন একটা নতুন যদি বাইক কিনতে যান, মানে সব মিলায় দেখবেন যে বাইক কেনার পরেও 50,000 টাকা নাই এই বাইক কেনার পরেও। তো ওইটা কি সরকারের কোষাগারে যাচ্ছে না? ওই সরকারের কোষাগারে যদি যায় তাহলে এই সরকারের কোষাগারের যে টাকাগুলো যাচ্ছে, ওই টাকাগুলো কোথায় যাচ্ছে? সরকারে কি করতেছে? তো এটা কি সব প্রতি বছর কি ট্যাক্স টোকেন করা হচ্ছে না, আপডেট করা হচ্ছে না? হ্যাঁ, আমারটা 2 বছর পরে পরে আপডেট করি, অনেকে 10 বছর পরে পরে আপডেট করে, কিন্তু 10 বছরের টাকাটা তো ওইভাবে দেওয়া যায়। তো আমারটাও তো 2 বছরে যেভাবে আপডেট করি, তো 2 বছরের টাকাটাও তো আমরা ওইভাবে দিয়ে দিতেছি, তাই না? তো এখন আয়কর এই জিনিসটা আসলে কতটুকু যুক্তিকার, কতটুকু আমার মাথায় ধরে না। ওইটা কিসের জন্য যে ওরা নিবে ওইটাই আমি বুঝতেছি না। কারণ আমি তো আয়কর দিব না, ওইটা মাস্ট বি। আর অন্য কেউ দিবে কিনা ওইটা আমি বলতে পারতেছি না। তবে ভাই সবাই বা সব বাইকার এক হতে হবে। সব বাইকার যদি এক হয় তাহলে এটা সম্ভব। আপনারা তো পারেন না যে অটো রিক্সা ও যে নিয়ম শৃঙ্খলা, তারপরে এটি তো লিগ্যাল না, রোডে চলার জন্য আনলিগ্যাল অটো রিক্সা, তাহলে এইগুলো তো বন্ধ করতে পারতেছে না। তো এইগুলো বন্ধ করতে পারতেছে না জানেন, কারণ এইগুলো যদি বন্ধ করতে যায় তাহলে সরকারের গতি থাকবে না, সেই জন্য এইগুলো বন্ধ করতে পারতেছে না। তো আজকে আমি এই কথাটা বলতেছি, এই কথার জন্য কি হবে না হবে আমি জানি না, যে সরকারের গতি থাকবে না এই জন্য অটো রিক্সারে কোনো কিছু করতে পারতেছে না। অটো রিক্সার ক্ষেত্রেও দেখলাম যে আয়কর দিতে হবে, অটো রিক্সার আয়কর দিতে হবে না দিতে হবে এটা সরকারের বিষয়, বা অটো রিক্সারও আয়কর কীভাবে দিবে ওইটাও আমি জানি না। তবে আমরা তো অটো রিক্সার আয়করও দেওয়া লাগে না, ওরা একটা কাগজ দেখ, তারপরে একটা কিছু দেখ যে সরকার থেকে, যে ওরাও মামলার আয়ত্তভুক্ত আনুক, ওদেরকে নিয়ম শৃঙ্খলার ভিতরে আনুক, তাহলে তো হয়। তো ওদেরও তো আয়কর দেওয়া লাগে না, তাই না? এখন মনে করেন আমরা এই বাইক দিয়ে কী করি? আমরা বাইক দিয়ে ভাই নিত্যদিন প্রয়োজনীয় কাজটা সারি। তো আমরা তো এই বাইক দিয়ে ব্যবসা করি না। তো আর যারা ব্যবসা করে বলতে পাটাও যারা চালায়, ঠিক আছে, পাটাও অ্যাপস যারা চালায় ওরা, ঠিক আছে, ওরা তো মনে করেন চাকরি বাকরি নাই, বেকার, তো বাইক আছে সেই জন্য পাটাও অ্যাপস ইউজ করতেছে। তো পাটাও অ্যাপস ইউজ করে মানুষ কয় টাকা ইনকাম করতে পারতেছে? তো আপনাকে কীভাবে এই আয়করটা দেবে? পাটাও অ্যাপস ইনকাম করেও আমি যতটুকু ধারণা যে একটা মানুষের মানে প্রতি মাস শেষে হিমশিম খেতে হয়, কারণ গাড়ির খরচ, খরচ, তারপরে ফ্যামিলি খরচ সব মিলায়া যে একটা অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়। সেই জন্য এই জিনিসগুলো আসলে আমার মাথায় ধরে না। আর আয়করের বিরুদ্ধে থাকাটা আমাদের দরকার, আয়কর আমরা দিব না, ওইটা হচ্ছে বড় কথা। এটা আমাদের এক থাকতে হবে, সব বাইকার একসাথে মানে রাস্তায় নামতে হবে, এতটুকু বুঝতে পারতেছি। আর যদি রাস্তায় না নামেন তাহলে তো কিছু করার নাই, আয়কর দিতে হবে। তবে আমি আয়কর দিব না, যদি আয়কর দেওয়া লাগে তাহলে বাইক চালানো বন্ধ করে দেবো, বাইক বিক্রি করে দেবো, নয়তো বাইক নিয়ে ফেলে দেবো।
কিছু করার নাই ভাই। এই দেশে মানে জন্মগ্রহণ করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা কেন এই দেশে জন্মগ্রহণ করছি আর কেন এই দেশে আমরা বাইক কিনে চালাচ্ছি। আর ইদানিং দেখতেছি যে যেভাবে মামলা দেওয়া শুরু হয়েছে, কোন সময় যে মামলা খেয়ে যায় ওইটাও বলতে পারতেছে না। যে কোনো সময় মনে করেন মামলাও খেয়ে যেতে পারি, কারণ কাগজপত্র তো ঠিক আছে, কী কারণে কী দোষে মামলা দিয়ে দেয় ওইটাও বলা যায় না ভাই। যে পরিমাণ বাইক আটকায়, আর আজকে বের হয়েছি 3-4 দিন পরে বাইক নিয়ে। তো 3-4 দিন পরে বের হওয়ার কারণ হচ্ছে আমি অন্য একটা কাজে লিপ্ত ছিলাম, সেই জন্য যে 3-4 দিন পরে বের হয়েছি। তো এখন 3-4 দিনের পরিস্থিতি কি, যা টিডিওতে দেখলাম পরিস্থিতি, দেশের পরিস্থিতি খুব ভয়াবহ। বাইকারদের উপর মানে এক প্রকার অত্যাচার শুরু হয়ে গেছে, যতটুকু দেখলাম আর কি। এখন বের হয়েছি 3-4 দিন পরে, তো এখন বলতে পারি না যে সামনে কি হয়। আজকে কয়বার পুলিশের চেকপোস্টে পড়ি, বাট এখন পর্যন্ত একবারও পড়ি নাই। তো পুলিশের চেকপোস্টে হয়তো বা বেশ কয়েকবার পড়া লাগবে আজকে, হইলে হইতেও পারে, আর না ভাগ্যে না থাকলে নাও হইতে পারে। তো কাগজপত্র তো সবই নিয়ে বের হয়েছি, সব কিছুই এভরিথিং ঠিক আছে। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, বাট দেখা যাক যে কি হয় আজকে পর্যন্ত। এখন আয়করের বিষয়টা হচ্ছে, অনেক কথাই বললাম আয়কর নিয়ে। তো আমার মতামত একটাই যে আয়কর আমরা কেউ দিব না, আয়কর সরকারেরটা কি করবে ওটা সরকার বুঝবে, কারণ ওটা হচ্ছে আমাদের উপর একটা আয়করের পূজা চাপানো হচ্ছে। তো এই ইচ্ছা করে আয়করের পূজা চাপানোটা আসলে কতটা যুক্তি ওটা আমি বুঝতেছি না, বা বোঝার চেষ্টাও করতেছি না। কারণ আমাদের এখন কথা হইলো যে আমরা মূলত চিন্তা করবো যে আয়কর দিব না, আমরা সবাই একমত থাকবো, আমরা আমাদের মতো থাকবো। তো সবাই যদি একমত থাকি আশা করি দেওয়া লাগবে না। আর রিক্সার কথা বলতে গেলে দেখছেন, আচ্ছা এখন আছে অটো রিক্সা আছে না যে তা না, কিন্তু অটো রিক্সা এই বনানী টনানি এরিয়াতেও যেভাবে চলে, গুলশান এরিয়ার মধ্যেও ভাই ওরা যে রাজত্ব শুরু করছে, ওরা সরকারের গদি লড়াতে পারবে। যদি ওদের কোনো বিরুদ্ধে যায় তাহলে ওরা সরকারের গদি লড়াতে পারবে, ওটা মাস্ট বি শিওর। কারণ এই জন্যই মানে সরকার বা প্রশাসনের লোক কোনো কিছু বলতে পারে না অটো রিক্সারে, মাঝে মাঝে আটকায়। দেখেন না, ওরা মেইন রোডে চলে, হাইওয়ে রোডের মধ্যে অটো রিক্সা চলে, এই গুলশানের মতো এরিয়ার মধ্যে অটো রিক্সা চলে। এই জিনিসগুলো আসলে ভাই মানা যায় না। এই গুলশানের মতো এরিয়ার মধ্যে অটো রিক্সা চলা জিনিসটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। যাই হোক, অনেক কথা বললাম, অনেক আয়করের বিষয়ে অনেক কিছুই বললাম, বাট এই জিনিসটাই মাথায় রাখবেন যে আমরা কেউ আয়কর দিব না, আমরা সবাই একমত থাকবো, আমরা আমাদের কথায় অটুট থাকবো। এই জিনিসটাই আর কি। যে এখন কে কী করবে ওটা আমি জানি না। এখন সবাই যদি একমত থাকে তাহলে তো ভালো কথা, আর যদি সবাই একমত না থাকে তাহলে তো আর কিছু করার নাই। এখন যদি সবাই দেয়, পরে লাস্টে মনে করেন 80% লোক যদি আয়কর দেয়, তাহলে আর 20% লোক এখন কি করবে? প্রয়োজনের তাগিদে আয়কর ওদেরও দিতে হবে, তাই না? তো আমাদের পুরোপুরি 80% লোক চিন্তা ভাবনা করতে হবে যে বাইকার যারা আছি তারা আয়কর আমরা দিব না। ওই চিন্তা ভাবনা করে আমাদের চলতে হবে। সবার কাছে একটা রিকোয়েস্ট যে আয়করের বিরুদ্ধে দাঁড়াবেন, আয়কর দিবেন না, এটাই আমাদের রিকোয়েস্ট। আমি মাস্ট বি আয়কর দিব না, এটা মাস্ট বি। লাগে বললাম না যে বাইক বিক্রি করে দেবো, বাইক সেল করে দেবো, লাগে সাইকেল নিয়ে ঘুরবো। তো আয়কর দেওয়ার ইচ্ছা নাই। যদি আয়কর দেওয়া লাগে তাহলে কাগজপত্র কোনো কিছুই করবো না, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টুকেন কোনো কিছুই করবো না। আগে বাংলাদেশের অটো রিক্সা এগুলার আইনের আওতায় আনুক। তো ওইগুলো যদি বুক ফুলায় চলতে পারে, উঁচু গলায় কথা বলতে পারে রাস্তায়, তাহলে আমরা কি অপরাধ করছি? আমরা ট্যাক্স দিয়ে, আমরা বাংলাদেশের সব নিয়মকানুন মেনে চলে উঁচু গলায় কথা বলতে পারতেছি না। তাহলে কতটুক ওদের এখন অটো রিক্সাওয়ালাদের কতটুক দাপট আছে আর কতটুক সাহস আছে ওদের, যে ওরা উঁচু গলায় কথা বলতে পারে, বা যে কেউ একটা প্রাইভেট কারওয়ালারেও উঁচু গলায় কথা বলতে পারে। এটা কমন বিষয়। এই মেন রোডে অটো রিক্সা উঠে যায়। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছুই বললাম, তবে আর ভিডিওটা লম্বা করতে চাই না। আজকের ভিডিওটা মনে করেন এই পর্যন্তই শেষ করতে চাই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।